তুমিই তো বলেছিলে আজ বাসায় যাবে। বউ আমার কিছু চাইবে আর আমি দেবো না, তা তো হয় না। সো বউ নিতে এসেছি। এখন সাজুগুজু করে ড্রয়িং রুমে চলে যাও, সবাই তোমার জন্য ওয়েট করছে। গিয়েই কিন্তু দিদাকে সালাম করবে। ওরা কিন্তু তোমাকে আজকে দেখতে এসেছে, পাত্রী দেখা যাকে বলে আর কি। তারপর পছন্দ হলে আংটি পরাবে, হয়ে যাবে আমাদের এঙ্গেজমেন্ট। আর যদি পছন্দ না হয়? আরে ধুর বোকা, পছন্দ হবে না কেন? আরে এগুলো তো জাস্ট সবাই মিলে মজা করার জন্য। আমাদের বিয়েতে তো তেমন কিছুই হয়নি, তাই মেয়ে দেখা থেকে শুরু করে রিসেপশন সব কিছুই হবে। বিকেল 3টায় হলুদ, রাত 8টায় বিয়ে, আর রাত 10টায় কনে বিদায়, আর 12টায় বাসর, আর কাল রিসেপশন। হয়ে গেল সব। আমি অবাক চোখে তাকিয়ে আছি। একদিনেই এত কিছু? কখন প্ল্যান করলেন এসব? আর গেস্ট? আচ্ছা, বিয়েতে শুধু কি আমরাই থাকবো? মানে গেস্ট? নো টেনশন বিবি সাহিবা, কাছের আত্মীয়দের সবাইকেই বলা হয়ে গেছে, সবাই 3টার মধ্যেই চলে আসবে। আর বাকি গেস্টদের রিসেপশনে ইনভাইট করা হয়েছে। আপনার বেস্টু আর তার হাফ জামাইও কিন্তু অলরেডি চলে এসেছে। শুধু আমার বেস্ট ফ্রেন্ডটাই এলো না, খুব মিস করছি ওকে। কথাটা বলে আমাকে ছেড়ে দিয়ে জানালার দিকে মুখ করে পকেটে হাত দিয়ে স্ট্রেট হয়ে দাঁড়ালেন উনি। আকাশের দিকে তাকিয়ে ধীরে ধীরে বলে উঠলেন, এখন হয়তো ওইদিকে রাত, সোহেল হয়তো ঘুমিয়ে পড়েছে, ওকে ছেড়ে কখনোই কিছু করিনি। আর আজ দেখো, আজ আমি ওকে অনেক মিস করছি রোদ পাখি। কথা বলতে বলতে হঠাৎই হেসে উঠলেন উনি। সোহেল বলেছে ও হুট করে বিয়ে করে ফেলবে। রিভেন্স ইজ রিভেন্স, ইউনো। আমাকে বলবেই না, তারপর হুট করে এই বউকে সামনে দাঁড় করে দিয়ে বলবে, এই নে তোর ভাবি। আমি মায়া মায়া চোখে ওনার দিকে তাকিয়ে আছি। কি আশ্চর্য বন্ধুত্ব ওনাদের। আমি মুখে হাসি টেনে কিছু একটা বলতে যাব, ঠিক তখনই দৌড়ে ভেতরে ঢুকে এলো চিত্রা। ওর চোখে মুখে খুশি যেন ধরছেই না। আমার সামনে এসে শুভ্রর দিকে তাকিয়ে কোমরে হাত রেখে বলে উঠল, এই যে মিস্টার, এখানে কেন? মেয়ে দেখতে এসে সরাসরি মেয়ের রুমে ঢুকে গেছেন? কি সর্বনাশের কথা! যান, বেরোন। শুভ্র দুষ্ট হাসি টেনে নিয়ে চিত্রার মাথায় চাটি মেরে বেরিয়ে গেলেন। চিত্রার সাথে সাথেই জড়িয়ে ধরে বলে উঠল, চল চল সাজাই, আজ বুঝবা শোপিসের মতো বসে থাকতে কেমন লাগে। চিত্রার কথা শেষ না হতেই রুমে ঢুকলো আপু, হাতে খয়েরি রঙের শাড়ি। শাড়িটা বিছানায় রাখতে রাখতে বলে উঠল, আমি দুপক্ষেই, বুঝলি রদু? এখন তোর পক্ষ হয়ে সাজাবো, আর দেখার সময় দেবরের জন্য পাত্রী চুজ করার মতো উল্টে পাল্টে দেখবো। আপু আর চিত্রা মিলে আমাকে সং সাজিয়ে দিল মুহূর্তে। মাথায় ঘোমটা এঁটে দিয়ে এই সেই কত উপদেশ ছুটছে তারা। চিত্রার ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে আমি কোনো যুদ্ধে যাচ্ছি, আর সে আমার প্রশিক্ষণদাতা। অবশেষে মার তাড়াহুড়োয় আমাকে ড্রয়িং রুমে নিয়ে যাওয়া হলো। সোফায় সবাই আট ষাট হয়ে বসে আছে। ভাবটা এমন যেন জীবনে প্রথমবার তারা আমাদের চৌকাঠ মারিয়েছে। আমি একটু এগিয়ে যেতেই মামানি মিষ্টি হেসে বললেন, বসো মা। আমি চুপচাপ বসে পড়লাম। ওদের তাকানোর ভাব দেখে নিজেকে কেমন এলিয়েন এলিয়েন লাগছে আমার। আমি মুখ কাঁচুমাচু করে বসে আছি। হঠাৎ দিদা গম্ভীর কণ্ঠে বলে উঠলেন, নাম কি? জি? নাম কি? নাম? এই মেয়ে কানে কম শুনে নাকি? কি হলো গো মেয়ে, নাম বলো। জি, আমার নাম রোদ। ও, ভালো নাম। তা পড়াশোনা কত দূর? জি, অনার্স করছি, এবার সেকেন্ড ইয়ার। পাশ থেকে মিষ্টি হেসে মামু বলে উঠলেন, তামা আয়তুল কুরসি পারো? আমি বিস্ফারিত চোখে মামুর দিকে তাকালাম। এসব কি হচ্ছে? আমি একটা ঢোক গিলে বললাম, জি পারি। দিদা এবার গম্ভীর মুখে বলে উঠলেন, শোনাও দেখি। এবার কেঁদে দেওয়ার মতো অবস্থা আমার। অসহায় চোখে মার দিকে তাকাতেই মা আগুন চোখ নিয়ে বলতে ইশারা করলো, ভাবখানা এই, এবার বিয়েটা ভাঙলে তোর খবর আছে।
আমি মুখ ফুলিয়ে এক নিঃশ্বাসে আয়তুল কুরসি বলা শেষ করে আর চোখে শুভ্রর দিকে তাকালাম। মা, উনি আপু আর অব্র ভাইয়ের সাথে কি নিয়ে হাসাহাসি করছেন? শালা খাটাস একটা, তোকে তো। এটুকু ভাবতেই পাশ থেকে মামানি বলে উঠলেন, রান্না বান্না পারো মা? জি, কি কি রাঁধতে পারো? মোটামুটি সব। দিদা এবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে উঠলেন, মাথার ঘোমটাটা সরিয়ে চুলগুলো খুলে দাও তো দেখি, চুল আছে তো? একটু হেঁটে দেখাও তো। আমি রাগ নিয়ে মাথার ঘোমটাটা সরাতেই মামানি মিষ্টি হেসে বলে উঠলেন, মাশাল্লাহ, মেয়ে আমাদের পছন্দ হয়েছে। ছেলে মেয়ে আলাদা একটু কথা বলে নিক, ততক্ষণে আমরা বাকি আলাপ সেরে ফেলি। আমি সরু চোখে তাকিয়ে আছি। বলে কি, নতুন করে আলাদা কথা বলার কি আছে? ওনাকে কি আমি নতুন চিনি নাকি? তবুও আম্মুর সম্মতিতে উঠতেই হলো। ওনাকে নিয়ে রুমে ঢুকতেই উনি ভাব নিয়ে বলে উঠলেন, ও আপনার নামটা যেন কি? আমাকে বিয়ে করতে আপনার কোনো সমস্যা নেই তো? কথাগুলো বলতে বলতে এগিয়ে এসে দুই হাতে আমার কোমর জড়িয়ে ধরে ভুরু নাচিয়ে বলে উঠলেন, কি সমস্যা আছে? অবশ্যই সমস্যা আছে। এই, দূরে দাঁড়ান। মেয়ে দেখতে এসে শরীরের উপর পড়ে যাচ্ছেন কেন শুনি? ম্যানারলেস লুচু ছেলে, সরুন বলছি, সরুন। আমি এসব লুচু ছেলেদের বিয়ে করব না। ইস, কি করে বলবো বলুন? আপনার মতো এমন রসগোল্লা টাইপ মেয়ের সামনে দাঁড়িয়ে থাকলে কি আর দূরে দূরে থাকা যায় নাকি? আপনাকে দেখেই তো আমার সব সিস্টেম উলটপালট হয়ে যাচ্ছে। এতে আমি কি করতে পারি বলুন তো? আপনি তো ভয়ানক অসভ্য ছেলে। এমন একটা অসভ্য ছেলেকে আমি কখনোই বিয়ে করব না। তাছাড়া আমি না একটা ছেলেকে খুব ভালোবাসি, একদম হার্টবিট কাঁপাকাঁপি টাইপ ভালোবাসি। কিন্তু সমস্যা কি জানেন? কি সমস্যা? আমি ছেলেটাকে এত এত ভালোবাসি, অথচ ছেলেটা আমায় একটুও ভালোবাসে না। ও শিট, আপনার মতো একটা মেয়েকে ভালোবাসে না? এর জন্য তাকে সাজা দেওয়া উচিত। আর সাজা হিসেবে তাকে আমার সামনে দাঁড়িয়ে এক হাঁড়ি রসগোল্লা খেতে হবে। থ্যাংক গড সে আপনাকে ভালোবাসে না। কষ্ট পাবেন না প্লিজ। এটা তো একটা সুখবর, তাই না? সে ভালোবাসে না তো কী হয়েছে? আমি তো বাসি, বাসবো। একদম মন প্রাণ দেহ উজাড় করে ভালোবাসবো। সো নো টেনশন বেবি। কথাটা বলেই দাঁত কেলিয়ে আরও শক্ত করে কোমর জড়িয়ে ধরলেন উনি। আমি হাতটা ছাড়ানোর চেষ্টা করে বলে উঠলাম, আরে ধুর, আপনি ভালোবাসলে হবে নাকি? আপনার নাম কি? হ্যাঁ, নিশ্চয়ই চেঙ্গিস খান টাইপ কিছু একটা। আর তার নামটা কি সুন্দর জানেন? আবরার আহমেদ শুভ্র। ইস, নামটা শুনলেই তো প্রেম প্রেম পায়। দেখতে না পুরোই চকলেট বয় টাইপ। সামনে এলেই খপ করে ধরে কামড়ে কুমড়ে খেয়ে ফেলতে ইচ্ছে করে। গালগুলো তো গাল নয়, যেন সফট কেক। আর চুলের কথা না হয় বাদই দিলাম। হায়, ওনাকে দেখলেই আমার মধ্যে কেমন বিরহ বিরহ ফিলিংস কাজ করে। এই বিরহ নিয়ে কি আপনাকে বিয়ে করা সম্ভব? নহে, কখনোই নহে। আমাকে ক্ষমা করুন মহাশয়। কথাটা বলে মুখ কালো করে ওনার দিকে তাকালাম। দুজনেই কয়েক সেকেন্ড চুপচাপ দাঁড়িয়ে থেকে হঠাৎই হুহা করে হেসে উঠলাম। উনি হাসতে হাসতেই কপালের সাথে কপাল ঠেকিয়ে বলে উঠলেন, ভালোবাসি। আবরার আহমেদ শুভ্র আপনাকে অনেক বেশি ভালোবাসে ম্যাডাম। কথাটা বলে কোমর ছেড়ে হুট করেই হাঁটু গেড়ে বসে পড়লেন উনি। বাম হাতটা ধরে পকেট থেকে আংটিটা বের করে বলে উঠলেন, সারাটা জীবন বুকের সাথে জড়িয়ে রাখার অধিকার দেবে প্লিজ। ক্লান্ত দিনের শেষ অংশে উষ্ণ আদরে নিজেকে হারানোর সুযোগটা করে দেবে প্লিজ। আমার ভালোবাসির উত্তরে একটু একটু লাজুক হাসির দায়িত্বটা নেবে প্লিজ। তোমার লম্বা চুলে বেনি ফুলের মালা চড়ানোর ইচ্ছেটা পূরণ করতে দেবে প্লিজ। তোমার এই বাজে বরটাকে আরেকবার বিয়ে করবে প্লিজ। ওনার কথায় অবাক হয়ে ডান হাতে মুখ চেপে ধরলাম আমি। খুশিগুলো যেন চোখে জল হয়ে গাল বেয়ে গড়িয়ে পড়ে চলেছে অনবরত।
আমি চোখে জল আর মুখে হাসি নিয়ে মাথা নেড়ে সম্মতি জানালাম। উনি মিষ্টি হেসে রিংটা পরিয়ে দিয়ে বললেন, হাফ এঙ্গেজমেন্ট তো শেষ রাখি, এবার তোমার পালা। আমার রিং কই? রিং? আমার কাছে তো রিং নেই। আমার কথায় হাসলেন শুভ্র। হাত ধরে হ্যাচকা টেনে নিজের কাছে আনলেন উনি। কপালে চুমু দিয়ে হাতে একটা বক্স ধরিয়ে দিয়ে ইশারা করলেন। আমি লাজুক হেসে রিংটা পরিয়ে দিলাম ওনার হাতে। উনি মুচকি হেসে আমার কোমর জড়িয়ে ধরে মুখের দিকে ঝুঁকতেই দরজায় কড়া নাড়ার শব্দ কানে এলো। ওপাশ থেকে অব্র ভাইয়া বলে উঠলেন, ভাইরে, আমরা মেয়ে দেখতে এসেছি, মান ইজ্জত রাখ। এতক্ষণ রুমের ভিতর কি কথা বলিস? মহাভারত পড়ে শোনাচ্ছিস নাকি মেয়েটাকে? শুভ্র এক রাশ বিরক্তি নিয়ে আমাকে ছেড়ে দিয়ে দরজা খুলে রুম থেকে বেরিয়ে গেলেন। শুভ্র বের হতেই চিত্রা একরকম লাফিয়ে রুমের মধ্যে ঢুকে গেল। সন্দেহী চোখে আমার দিকে তাকিয়ে বলে উঠল, রোদু, বন্ধ দরজার পেছনে কি করলি তোরা? তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে সুখের দোলা। এরকম টাইপ কাহিনী হচ্ছিল। হে হে হে। আমার কথায় দাঁত কেলিয়ে একটা হাসি দিল চিত্রা। বিছানায় হাত পা ছড়িয়ে শুয়ে পা নাচাতে লাগলো। আমি ভুরু কুচকে তাকিয়ে আছি। ওর মতি গতি তেমন একটা সুবিধার মনে হচ্ছে না আমার। কিছুক্ষণ শটান শুয়ে থেকে উঠে বসলো সে। হাসি মুখে বলে উঠল, বিয়ের যাবতীয় অ্যারেঞ্জমেন্টের জন্য একদম নিউ একটা কোম্পানিকে হায়ার করেছে, ডাবল টাকা দিয়ে। তাতে অপেক্ষাকৃত টাকা যেমন কম লেগেছে, তেমনই ভালো সার্ভিসও পাওয়া যাচ্ছে। এনিওয়ে, এসব কথা রাখ। দুটো তো প্রায় বেজে গেল রে। রেডি হবে চল। গায়ে হলুদটা পাশের কমিউনিটি সেন্টারে হবে, বিয়েটাও সেখানে। বাড়ি সাজাতে অপেক্ষাকৃত বেশি সময় লাগবে তো, তাই এই ডিসিশন। এবার চল, আমাকেও সাজতে হবে তো, একমাত্র শালি বলে কথা। বুঝলি রধু, আমার না খুব মন খারাপ। কেন? আমার বিয়ে হয়ে যাচ্ছে বলে? শুভ্র ভাইয়ার সবগুলো বন্ধুরই এক ঝাঁক গার্লফ্রেন্ড আছে। আমি কার সাথে লাইন টাইন মারবো বলতো? বেস্টুর বিয়ে নিয়ে কত স্বপ্ন ছিল, কত সাজবো। জামাইয়ের বন্ধুরা সহ বেস্টুর জামাইও হাঁ করে তাকিয়ে থাকবে। কিন্তু হায় অদৃষ্ট, শুভ্র ভাইয়ের মাথায় বন্দুক ধরলেও তিনি তাকাবেন না। সে আশা তো বাদ, এবার তার বন্ধুগুলোর আশাও বাদ। একমাত্র সাহেল ভাইয়ার ভরসা ছিল, কিন্তু তিনি তো মঙ্গল গ্রহে গিয়ে বসে আছে। যত সব। যদিও সাহেল ভাইয়াও আরেক এলিয়েন, শুভ্র ভাইয়ার মতো তার নজরেও যেন স্টেপলার লাগানো। এদিক ওদিক কোথাও তাকায় না, তবে তোর দিকে কিন্তু ঠিকই তাকায়। বুঝি না, দুজনের নজর সব সময় একদিকে চলে। কেন? ওয়াই? আমাকে দেখলেও তো পারে। তাহলে নেচে নেচে বিয়ে করে নিতাম। আহা, কি বেদনা দোস্ত, কি বেদনা। সে যে কেন বুঝে না, কিছু ভালো লাগে না টাইপ ফিলিংস হচ্ছে বন্ধু। ওর কথায় মুচকি হাসলাম আমি। ধীর পায়ে ওর পাশে পা ঝুলিয়ে বসে ডান কাঁধে হাত রাখলাম। এক আঙুলে কপালে পড়ে থাকা চুলগুলো সরিয়ে একটু ভাব নিয়ে বলে উঠলাম, ডার্লিং, শিশির স্যারকে বলি, উনি ওনার চুমু থেরাপি শুরু করলে সব ভালো লাগতে শুরু করবে তোমার। আর কত রাত একা থাকবো, এরকমটাই ফিলিংস আসবে তখন। কিরে, বলবো? চিত্রা আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে বার কয়েক ঢোক গিলে নিয়ে করুণ গলায় বলে উঠল, নো। চিত্রার চিৎকারে কয়েক সেকেন্ড চুপ করে বসে থেকে হঠাৎ করে ভুবন কাঁপানো হাসিতে মত্ত হয়ে পড়লাম দুজনে। হলুদের সাথে সবুজ পাড়ের শাড়ি পরানো হয়েছে আমায়, সারা গা জুড়ে তাজা ফুলের গহনা। নিজেকে একদম ফুলের দোকান মনে হচ্ছে আমার। চোখে গাঢ় কাজল আর ঠোঁটে লাল লিপস্টিক ছাড়া আর কোনো সাজ নেই মুখে। এটা নাকি শুভ্রর আদেশ। আর যাই করো না কেন, মুখে মেকআপ দেবে না একদম।
এতক্ষণে মেহমান আর ফ্রেন্ডের সারা বাড়ি ভরে একাকার। মা বাবার কি ব্যস্ততা। চিত্রা, রুহি আপু সবাইকেই অসম্ভব সুন্দর লাগছে আজ। শিশির স্যার আর অব্র ভাইয়া তো নির্ঘাত হার্ট অ্যাটাক করবে আজ। আমাকে স্টেজে নেওয়া হবে ঠিক তখনই দৌড়ে এলো চিত্রা। হাঁপাতে হাঁপাতে বলল, এক মিনিট, পায়ে আলতা পরানো হয়নি, গাঢ় আলতা পরানোর হুকুম আছে। সো চুপচাপ বসে যা তো ভাই, নয়তো গেটে টাকা পাবো না আজ। আমি মুচকে হেসে সোফায় বসে পড়লাম। আলতা পরানো শেষে স্টেজে নিয়ে বসিয়ে দেওয়া হলো আমায়। আমি আর চোখে চারপাশে তাকাচ্ছি। অল্প সময়ে বেশ মুগ্ধ হওয়ার মতো করেই সাজানো হয়েছে চারপাশ। সব মেয়েরাই সবুজ শাড়ি পরেছে আর ছেলেরা পরেছে বেগুনি রঙের পাঞ্জাবি। মুখে হাসি টেনেই শুভ্রকে খুঁজছে আমার চোখ। হঠাৎ দরজার পাশে চোখে পড়ল সেই কাঙ্ক্ষিত মানুষটির মুখ। আমার দিকেই তাকিয়ে আছেন উনি, মুখে মিষ্টি হাসি, সাদা পাঞ্জাবি আর তার ওপর হলুদ কোটিতে খুবই সতেজ লাগছে তার চোখ মুখ। ফর্সা মুখে থুতনির কাছে ওই কালো তিল আর টোল পড়া আঁকাবাঁকা দাঁতের হাসি এত দূর থেকেও কত স্পষ্ট আর কত মনোমুগ্ধকর। উনি বুকে হাত দিয়ে জোরে একটা শ্বাস ফেলে মাথা হেলিয়ে দিলেন। আমি লাজুক হেসে মাথা নিচু করে আবারও আর চোখে তাকালাম। উনি দাঁত বের করে হেসে দিয়ে কপালে পড়ে থাকা সিল্ক চুলগুলো ঠেলে দিলেন পিছনে, ডান চোখটা টিপে দিয়ে চলে গেলেন দরজার আড়ালে। আমি কিছুক্ষণ উকিঝুঁকি দিয়েও ওনার দেখা না পেয়ে মুখ কালো করে বসে রইলাম চুপচাপ। এই গল্পের পরবর্তী পর্বগুলো শোনার জন্য আমাদের পিকুর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।